যুদ্ধবিরতি কার্যকর হলেও থামেনি ইসরায়েলি হামলা। দক্ষিণ গাজায় ইসরায়েলি ড্রোন হামলায় 2 ফিলিস্তিনি নিহত হয়েছে। এদিকে হামাস আরও একজন নিহত ইসরায়েলি জিম্মির মৃতদেহ ইসরায়েলের কাছে হস্তান্তর করেছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত 48 ঘণ্টায় ইসরায়েলি হামলায় মোট 8 জন ফিলিস্তিনি নিহত এবং আরও 13 জন আহত হয়েছেন। এদিকে হামাস আরও একজন ইসরায়েলি জিম্মির মৃতদেহ ইসরায়েলের কাছে হস্তান্তর করেছে। ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে যে রেড ক্রস কফিনটি হেফাজতে নিয়েছে। 10 অক্টোবর থেকে কার্যকর হওয়া যুদ্ধবিরতি চুক্তির শর্তাবলী অনুসারে হামাস 28 জন নিহত বন্দীর সকলের মৃতদেহ ফেরত দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। সোমবার পর্যন্ত 16 জনের মৃতদেহ হস্তান্তর করা হয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা আরও সতর্ক করে বলেছে, গাজার মানসিক স্বাস্থ্য সহায়তার প্রয়োজন এমন ফিলিস্তিনিদের সংখ্যা প্রায় 50 লাখ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি তার এশীয় সফরের সময় উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে সাক্ষাৎ করতে চান, যদিও এমন কোনো বৈঠকের পরিকল্পনা এখনও নির্ধারিত হয়নি। সোমবার এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এশিয়া সফরের সময় বাড়ানোর আগ্রহ ব্যক্ত করেন ট্রাম্প। তিনি বলেন, এ বিষয়ে এখনও আলোচনা হয়নি, কিন্তু কিম জং উন যদি চান তবে তিনি অবশ্যই তার সঙ্গে দেখা করতে আগ্রহী। ট্রাম্প বলেন, তিনি কিমের সঙ্গে খুব ভালোভাবে মিলেমিশে চলেছেন এবং তাকে ট্রাম্প অনেক পছন্দ করেন। এই সময় কিমও ট্রাম্পকে অনেক পছন্দ করেন বলে জানিয়ে ট্রাম্প বলেন, কিম চাইলে এশিয়া সফরের দেশ গন্তব্য হতে পারে উত্তর কোরিয়া। সেক্ষেত্রে এই সফর দীর্ঘ করতে তার আপত্তি নেই। এই সপ্তাহের শেষের দিকে এশিয়া প্যাসিফিকের ইকোনমিক কোঅপারেশনের সিইও সম্মেলনে যোগ দিতে দক্ষিণ কোরিয়ায় যাচ্ছেন ট্রাম্প। পাকিস্তানের লাহোরে বিষাক্ত ধোঁয়ায় মাত্রা বিপজ্জনক পর্যায়ে পৌঁছে গেছে। তাই পাঞ্জাব প্রদেশে সকালের দূষণ থেকে শিশুদের রক্ষায় কমিয়ে দিয়েছে স্কুলের সময়সীমা। বায়ুমান পর্যবেক্ষণ সংস্থার তথ্য মতে AQI স্থানীয় সময় সকাল 8টায় 308 ছিল। এটি বিপজ্জনক মাত্রা নির্ধারণ করে। পাঞ্জাব স্কুল শিক্ষা বিভাগ জানিয়েছে, ভোরে সাধারণত দূষণের মাত্রা বাড়ে। তাই ভোরে পরিবেশের সংস্পর্শ থেকে শিশুদের রক্ষায় ক্লাস চলবে 8:45 থেকে দুপুর 1:30 পর্যন্ত। এরই মধ্যে এই সিদ্ধান্ত কার্যকর হয়েছে। এই পদক্ষেপের ফলে অভিভাবকদের কাছ থেকে মিশ্র প্রতিক্রিয়া পাওয়া গেছে। কেউ কেউ স্বাস্থ্যের জন্য এই সিদ্ধান্তকে প্রয়োজনীয় বলে স্বাগত জানিয়েছেন, আবার কেউ কেউ রুটিন এবং শিশুদের যত্নের অসুবিধা হবে বলে উদ্বেগ প্রকাশ করেছেন। ভারতে অন্ধ্রপ্রদেশের উপকূলে পৌঁছে গেছে ঘূর্ণিঝড় মোন্থা। সোমবার অঙ্গরাজ্যের দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক প্রখর জৈন এই তথ্য দিয়েছেন। তিনি জানিয়েছেন, মোন্থার প্রভাবে উপকূলীয় অঞ্চলে প্রবল বৃষ্টিপাত এবং ঝোড়ো বাতাস বইতে পারে। ঘূর্ণিঝড়টি আগের 6 ঘন্টায় 18 কিলোমিটার বেগে অগ্রসর হয়েছে। অন্ধ্রপ্রদেশের উপকূলবর্তী কাকিনাড়, কোনাসীমা, পশ্চিম গোদাবরী, কৃষ্ণ, বাপাতলা, প্রকাশম এবং নেল্লোর জেলায় রেড অ্যালার্ট জারি করেছে আবহাওয়া অধিদপ্তর। এছাড়া তামিলনাড়ুর উত্তরাঞ্চলীয় এলাকায় থিরুভাল্লুর, উড়িষ্যার মালকানগিরি, কোরাপুট, কালাহান্ডি, গজপতি, নবরঙ্গপুর, বালাঙ্গীর, কন্ধমাল ও গাঞ্জাম সহ একাধিক দক্ষিণাঞ্চলীয় জেলায় প্রবল বৃষ্টিপাত হতে পারে বলে সতর্ক করেছে IMD। এই অংশের জন্য অরেঞ্জ অ্যালার্ট জারি করা হয়েছে। সতর্কতার জন্য 180টি আশ্রয় কেন্দ্র প্রস্তুত রাখা আছে। পাশাপাশি 24টি ড্রোনের মাধ্যমে টানা আবহাওয়া পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে। এছাড়াও 360টি বাড়ির বাসিন্দাদের এরই মধ্যে নিরাপদ আশ্রয় সরিয়ে নেওয়া হয়েছে। ক্যারিবীয় দ্বীপদেশ জামাইকার দিকে ধীরে হলেও প্রাণঘাতী রূপ নিয়ে ধেয়ে যাচ্ছে হারিকেন মেলিসা। এই ঘূর্ণিঝড়ের প্রভাবে ক্যারিবীয় দ্বীপগুলোতে প্রবল বৃষ্টির পাশাপাশি বয়ে যেতে পারে ঝোড়ো বাতাস। মেলিসা এরই মধ্যে সর্বোচ্চ শক্তির ক্যাটাগরি 5 ঝড়ে রূপ নিয়েছে। ঘন্টায় 165 মাইল বেগে বইছে বাতাস। জামাইকার রাজধানী কিংস্টনের দক্ষিণ পশ্চিমে প্রায় 145 মাইল দূরে অবস্থান করছে ঝড়টি। এগুচ্ছে ঘন্টায় 3 মাইল বেগে। মেলিসার ধীর গতির কারণে উপদ্রুত এলাকাগুলোতে দীর্ঘ সময় ধরে ভারী বৃষ্টিপাত হতে পারে। এতে ওইসব এলাকায় প্রাণঘাতী বন্যা ও ভূমিধসের ঝুঁকি বাড়ছে। সরকার এরই মধ্যে রাজধানী কিংস্টন সহ উপকূলীয় অঞ্চলের বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশ দিয়েছে এবং গোটা দ্বীপকে উচ্চ ঝুঁকিপূর্ণ এলাকা ঘোষণা করা হয়েছে। তুরস্কের পশ্চিমা অঞ্চলে সিনদেরকি শহরে 6.1 মাত্রা ভূমিকম্প হয়েছে। 3 মাসের কম সময়ের মধ্যে শহরটিতে দ্বিতীয়বারের মতো ভূমিকম্প হলো। তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। তুরস্কের জরুরি ব্যবস্থাপনা বিষয়ক সংস্থা AFD জানিয়েছে, স্থানীয় সময় সোমবার রাতে ভূমিকম্পটি হয়। দেশটির অর্থনৈতিক রাজধানী ইস্তাম্বুল ও পর্যটন শহর ইজমিরেও কম্পন অনুভূত হয়। ভূমিকম্পের পর তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী আলী ইয়েরিয়েলাকায়া বলেছেন, ভূমিকম্পের পর 3টি ভবন ও একটি দোকান থেকে
মানুষজনকে সরিয়ে নেওয়া হয়। পরে সেগুলো ধসে পড়ে। তবে এতে কেউ হতাহত হননি। এর আগে গত 10 আগস্ট একই মাত্রার একটি ভূমিকম্প হয় সিন্দেরগি শহরে। এতে একজন নিহত এবং অনেক মানুষ আহত হয়েছিলেন। শহরটির অবস্থান তুরস্কের পাহাড়ি অঞ্চলে। ক্ষেপণাস্ত্র পরীক্ষার বদলে ইউক্রেনের যুদ্ধ শেষ করতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে পরামর্শ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে মস্কো নতুন অপ্রতিরোধ ক্ষেপণাস্ত্র নিয়ে চিন্তিত নন ইঙ্গিত করে তিনি বলেন, যুক্তরাষ্ট্রের একটি পারমাণবিক ডুবোজাহাজ রাশিয়ার উপকূলে ঘাপটি মেরে আছে। পারমাণবিক শক্তিচালিত বুরেভেস্তনিক ক্রুজ মিসাইলের সফল পরীক্ষার ঘোষণা দিয়ে রবিবার পুতিন বলেন, বিশ্বের কোনো প্রতিরক্ষা ব্যবস্থা বুরেভেস্তনিক ঠেকাতে পারবে না এবং রাশিয়া শিগগিরই নতুন ধরনের অস্ত্রটি মোতায়েনের ব্যবস্থা নেবে। এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সোমবার ট্রাম্প বলেন, পুতিনের এভাবে কথা বলা উচিত বলে তিনি মনে করেন না, বরং ইউক্রেনের যুদ্ধ শেষ করার দিকে মনোযোগ দেওয়া উচিত। যে লড়াই এক সপ্তাহে থামিয়ে দেওয়া যেত তা এখন 4 বছর ধরে চলছে। ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালানোর বদলে তার সেদিকে মনোযোগ দেওয়া উচিত। আর্জেন্টিনার পার্লামেন্ট নির্বাচনে বড় জয় পেয়েছে প্রেসিডেন্ট জাভিয়ের মিলেইর রাজনৈতিক দল লা লিবার্তাদ অ্যাভান্সা। পার্লামেন্টের নিম্ন ও উচ্চ 2 কক্ষেই অর্ধেকেরও বেশি আসনে জয়ী হয়েছেন দলটির প্রার্থীরা। আর্জেন্টিনার নিম্ন কক্ষে আসন সংখ্যা 127টি এবং উচ্চ কক্ষে 24টি। ইলেকশন কমিশনের ঘোষিত ফলাফল অনুযায়ী লা লিবার্টাদ অ্যাভান্সার প্রার্থীরা নিম্ন কক্ষে 64টি এবং উচ্চ কক্ষে 13টি আসনে জয় পেয়েছেন। দেশটির আর্থিক দুরবস্থার মধ্যে 2023 সালে নির্বাচনে জিতে প্রেসিডেন্ট হন মিলেই নির্বাচনের পরেই সরকারি অর্থের অপচয় এবং অর্থনীতি সংস্কারের স্বার্থে কঠোর পদক্ষেপ নেওয়ার ঘোষণা দেন তিনি। সে প্রতিশ্রুতি রেখেও চলেছে তার নেতৃত্বাধীন সরকার। এদিকে প্রেসিডেন্ট মিলেইয়ের বিরোধীরা এই নির্বাচনের জয়ের পেছনে যুক্তরাষ্ট্রের হাত রয়েছে বলে অভিযোগ তুলেছেন। প্রেসিডেন্ট ট্রাম্প বলেছিলেন, যদি নির্বাচনে মিলেইয়ের দল জয়ী হয় তাহলে আর্জেন্টিনাকে $4,000 কোটি সহায়তা দেবে যুক্তরাষ্ট্র। ক্যামেরুনের জাতীয় নির্বাচনের ফল প্রকাশের আগেই রাজনৈতিক সহিংসতায় অন্তত 4 জন নিহত হয়েছেন। দেশটির উত্তরাঞ্চল ও প্রধান শহর দুয়ালায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে বিরোধী দলের নেতা ইসা চিরোমার সমর্থকদের সংঘর্ষে এই হতাহতের ঘটনা ঘটে। দুয়ালার আঞ্চলিক গভর্নর স্যামুয়েল দিওদনে ইভায়া দিওয়া বলেন, বিক্ষোভকারীরা 2টি জেলায় জেন্ডারমেরি ব্রিগেড ও পুলিশ স্টেশনে হামলা চালায়। এতে 4 জন নিহত এবং কয়েকজন নিরাপত্তা সদস্য আহত হন। বিরোধী দলের প্রধান ঘাঁটি গারুয়াতে শত শত সমর্থক সমবেত হয়ে পতাকা হাতে বিক্ষোভে অংশ নেয়। পরে পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে টিয়ার গ্যাস ছোড়ে। এদিকে পর্যবেক্ষণ সংস্থা নেটব্লকস জানিয়েছে, দেশ জুড়ে ইন্টারনেট সংযোগ ব্যাহত হওয়ায় মাঠের পরিস্থিতি সম্পর্কে তথ্য প্রবাহে বাধা তৈরি হয়েছে। বিশ্লেষকদের মতে, পল বিয়াকের দীর্ঘমেয়াদী শাসন ব্যবস্থার প্রতি জনগণের ক্রমবর্ধমান অসন্তোষের প্রতিফলন এই সহিংসতা। গ্রিসের লেসবস দ্বীপের কাছে ছোট একটি নৌকা উল্টে 4 জন অভিবাসন প্রত্যাশী মারা গেছেন। এজিয়ান সাগরে পানিতে ডুবে তাদের মৃত্যু হয়েছে বলে সোমবার গ্রিস কোস্ট গার্ডের পক্ষ থেকে জানানো হয়েছে। চলতি বছরে অক্টোবর মাসে এজিয়ান সাগরে গ্রিসের অংশে এখন পর্যন্ত 20 জন নিহত হয়েছেন। কোস্ট গার্ডের এক মুখপাত্র জানিয়েছেন, এ ঘটনায় আরও 7 জনকে উদ্ধার করা হয়েছে। সম্প্রতি লেসবস অঞ্চলের প্রবল বাতাসের কারণে নৌকাগুলোর জন্য বিপদ সৃষ্টি হচ্ছে। যারা তুরস্ক থেকে ইউরোপে পৌঁছানোর চেষ্টা করে তাদের কাছে লেসবস ও এর আশপাশের দ্বীপ যেমন চিওস, কোস, লেরোস এবং সামোস অন্যতম জনপ্রিয় গন্তব্য। আন্তর্জাতিক অভিবাসন সংস্থা জানিয়েছে, বছর এরই মধ্যে প্রায় 1400 মানুষ ভূমধ্য সাগর রুটে ইউরোপ পৌঁছানোর চেষ্টা করতে গিয়ে প্রাণ হারিয়েছেন। মেক্সিকোতে আসছে মৃতদের স্মরণে উৎসব। নভেম্বরের 1 ও 2 তারিখ পালিত হবে এই উৎসব। মেক্সিকোতে শুরু হলেও এখন বিশ্বের বিভিন্ন এলাকায় থাকা মেক্সিকানদের পরিচয় উঠে এসেছে এই ডে অব ডেড। কি এই উৎসব আর কেন এটি এত গুরুত্বপূর্ণ মেক্সিকানদের কাছে, এ বিষয়ে আরও জানাচ্ছেন আফসানা শাও। মেক্সিকান ভাষায় এর নাম দিয়া দে মুয়ার্তোস। মৃত প্রিয়জনের সম্মানে এবং তাদের আত্মাকে স্বাগত জানাতে হয় নানা আয়োজন। মেক্সিকোর পাশাপাশি বলিভিয়া, গুয়াতেমালা এবং এল সালভাদর সহ লাতিন আমেরিকার কিছু অংশেও উদযাপিত হয় ডে অফ ডেড। ঐতিহ্যবাহী এই উৎসবের 2টি শেকড় আছে। একটি ক্যাথলিক, যেখানে নভেম্বরের 1 ও 2 তারিখ অল সেইন্টস এবং অল সোলস ডে হিসেবে উদযাপন করা হয়, আর দ্বিতীয়টি মেসো আমেরিকান আদিবাসী ঐতিহ্য আর সংস্কৃতি অনুযায়ী নতুন ফসল আর পূর্বপুরুষদের স্মরণ করার উৎসব করা হয় অক্টোবর থেকে নভেম্বরের মধ্যে। গত কয়েক শতাব্দী ধরে এই দুয়ের সংমিশ্রণে উদযাপিত হচ্ছে ডে অফ ডেড।
Tradicionalmente, শিশু কিশোরদের আত্মাকে স্বাগত জানানো হয় নভেম্বরের 1 তারিখ। যারা কোনো পাপ করার আগেই মৃত্যুবরণ করেছে তাদের স্মরণ করা হয় এই দিনে, আর অপ্রাপ্ত বয়স্কদের আত্মাকে স্মরণ করা হয় 2রা নভেম্বর। tradicionalmente sería নানা আয়োজনে মেক্সিকো এবং লাতিন আমেরিকায় উদযাপিত হয় ডে অফ ডেড। সবচেয়ে বেশি অনুসরণ করা হয় সেন্ট্রাল মেক্সিকোর রীতিনীতি। সেই অনুযায়ী প্রিয়জনের কবর দেখতে যান সবাই। শ্রদ্ধা জানাতে ব্যবহার করা হয় গাঁদা ফুল, করা হয় বিশেষ প্রার্থনাও। y que esa va a ser 1 নভেম্বর বাড়িতে মৃতের ছবি দিয়ে মূর্তি বানিয়ে তাকে স্মরণ করা হয়। তার পছন্দের খাবার ও পানীয়ের ব্যবস্থা করা হয়। বাড়িতে তার বিদেহী আত্মাকে ডাকা হয়। আর 2 তারিখ কবর দেখতে যান পরিবারের সবাই। অর্থাৎ প্রথম দিন আমাদের বাড়িতে তারা আসেন, পরদিন আমরা তাদের বাড়িতে যাই। los lazos. বাস্তব জগৎ থেকে বিদায় নিয়ে আত্মাদের কিছু সময়ের জন্য ফিরে আসার প্রতীক এই ডে অফ ডেড। মূর্তির সামনে যে খাবার ও পানীয় রাখা হয় সেগুলো আত্মারা গ্রহণ করেন বলে বিশ্বাস করেন মেক্সিকোর মানুষ। আর এই উৎসবই হয়ে উঠেছে সারা বিশ্বে মেক্সিকানদের পরিচিতি। বিশ্ব ঐতিহ্য হিসেবেও এই উৎসবকে তালিকাভুক্ত করেছে ইউনেস্কো। আফসানা শাওন, ৭১। দর্শক, এই ছিল এখনকার আয়োজনে। বিশ্বের আরও নতুন কিছু খবর ও বিশ্লেষণ নিয়ে দুপুর 1:30টায় আবারও হাজির হবে বিশ্বযোগ। চোখ রাখুন ৭১-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেল। থাকুন ৭১-এর সাথে।